প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটনের বলবিদ্যা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার। এই লেকচারে আজকে আমি বেশ কিছু নতুন টপিক আমরা পড়াবো, যে টপিকগুলো সম্বন্ধে তোমাদের আগের কোনো আইডিয়া বা ধারণা হয়তো বা নাই। তো শুরুতে যে টপিকটা লেখা আছে সেটা দেখো, ঘাত বল কি জিনিস। এই ঘাত বলের কনসেপ্টটা একটু আমাদের জানতে হবে। এই ঘাত বলের কনসেপ্টটা প্রতিদিনই আমরা এই কনসেপ্টের সাথে সাথে আমরা অভিজ্ঞতা অর্জন করি, কিন্তু আসলে জানি না যে কোনটা ঘাত বল আর কোনটা বল। তো ঘাত বল কাকে বলে, দেখো এই সংজ্ঞাটা এখানে লেখা আছে যে যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল অত্যন্ত কম তাকে বলা হয় ঘাত বল। তাহলে ঘাত বল হতে হলে এখানে দুইটা কন্ডিশন আছে। একটা হচ্ছে যে বলের মানটা বড় মান হতে হবে, আর ক্রিয়াকাল যেটা ওই ঘাত বল উৎপন্ন হওয়ার যে ক্রিয়াকাল বা সময়টা, এটা কি হবে, অত্যন্ত কম হতে হবে। তার মানে বলের মানটা বড় হবে আর ক্রিয়াকালটা কি হবে, কম হবে। তাহলে এই জাতীয় বলকে আমরা কি বল বলবো, ঘাত বল বলবো। এখন এটার উদাহরণ কি হতে পারে? অনেক উদাহরণ হতে পারে। তোমার দুটি বস্তুর মাঝে যে সংঘর্ষ হয়, দুটি ট্রেনের মুখোমুখি যে সংঘর্ষ, বা একটি বাসের সাথে তোমার ট্রেনের যে সংঘর্ষ, এই যে সংঘর্ষগুলো, এই সংঘর্ষের ফলে যে বলটা উৎপন্ন হয়, এই বলটা কিন্তু অনেক বড় মানের একটা বল উৎপন্ন হয়, কিন্তু এদের যে ক্রিয়াকালটা কিন্তু অনেক কম হয়। সুতরাং এই বলটাকে আমরা কি বল বলবো, ঘাত বল বলবো। ক্রিকেট ব্যাট দিয়ে যে বলকে আঘাত করো তোমরা, সময় শব্দ হচ্ছে কোথাও, একটু একজনকে মিউট বন্ধ করে করো। দেন স্যার। হ্যাঁ, শব্দ হচ্ছে, একটু বন্ধ করে দাও। আমি মিউট করলে তো সবাই মিউট হয়ে যাবে। আচ্ছা, তো এখন কি বললাম, যে এই যে ক্রিকেট ব্যাট দিয়ে যখন বলকে আঘাত করো, তখন এই ক্রিকেট ব্যাট আর বলের যে সংস্পর্শ কাল, এটা কি অনেক অনেক বেশি সময় না অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, বলো তো? ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয় ক্ষুদ্র স্যার। সময় স্যার। ক্ষুদ্রাতি স্যার ক্ষুদ্র অনেক সময়। কম সময় স্যার। হ্যাঁ, অনেক কম সময় থাকে এদের সংস্পর্শকাল। এবং এই সংস্পর্শকালেই কিন্তু তোমার কি হচ্ছে, ব্যাট কর্তৃক বলের উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে, আবার বল কর্তৃকও কিন্তু ব্যাটের উপরে বল প্রযুক্ত হয়। তো যে কোনো একটা আমরা বিবেচনা করব। তো ব্যাট কর্তৃক বলের উপরে যে বলটা প্রযুক্ত হয় ক্রিকেট বলের উপর, সেই বলের মানটা কি অনেক বড় একটা মান উৎপন্ন হয় না, যে নিমিষে তোমার বলটা বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হয়ে যাচ্ছে, অনেক অনেক দ্রুত গতিতে এটা বের হয়ে যাচ্ছে। সুতরাং এখানে ব্যাট কর্তৃক বলের উপরে যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা কিন্তু বড় মানের একটা বল প্রযুক্ত হচ্ছে। এবং এতে সংস্পর্শ কাল যেহেতু অনেক কম, সুতরাং এই বল উৎপন্ন হওয়ার যে সময়টা, ক্রিয়াকাল, সেটাও কি হবে, অনেক কম হবে। তাহলে বলের মানটা বেশি হচ্ছে একদিকে, অন্যদিকে ক্রিয়াকালটা কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে এই জাতীয় বলকে আমরা কি বল বলবো, ঘাত বল। তাহলে ঘাত বল হতে হলে দুইটা কন্ডিশন থাকতে হবে, শর্ত স্যাটিসফাই করতে হবে। দুইটা শর্ত, এক হচ্ছে যে বলের মানটা বেশি হতে হবে, আর ক্রিয়াকালটা কি হতে হবে, কম হতে হবে। বলের স্যার মান কম হতে বেশি, হবে স্যার। বলের মান বেশি কিন্তু ক্রিয়াকাল যদি বেশি হয়, তাহলে সেটাকে কিন্তু ঘাত বল বলা যাবে না। সুতরাং আমরা এখান থেকে একটা অনুধাবনমূলক প্রশ্ন বলতে পারি। 1 মার্কের প্রশ্ন হিসাবে তো আসতেই পারে, ঘাত বল কাকে বলে, ভেরি ইম্পর্টেন্ট। ঘাত বল কাকে বলে, খুব ইম্পর্টেন্ট। এবার এই প্রশ্নটা আসতে পারে অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে, দেখাও যে সকল ঘাত বলই বল, কিন্তু সকল বল ঘাত বল নয়। এটা বলা যায় না, বলতো? সকল ঘাত বলই বল, কিন্তু সকল বল ঘাত বল নয়। ব্যাখ্যা করো তাহলে, জি স্যার। এটার কি উত্তর লিখবে জি বলো? স্যার। স্যার ক্রিয়াকালের পার্থক্য। ক্রিয়াকাল আর মান স্যার, ক্রিয়াকালের যে মাধ্যমে কোনো স্যার বলেরই ব্যাখ্যা মান থাকে আবার সময় থাকে, কিন্তু সেটা স্যার যে কম হতেই হবে এমন কোনো, মানে সময়টা কম হতে হবে এমন কোনো বাধ্যতা নাই, কম আবার হইতে মান পারে, বেশিও হইতে পারে। বাধ্যতা নাই। হ্যাঁ, ওটাই। মানে এই কিন্তু ঘাত সংজ্ঞার বলের মধ্যেই ক্ষেত্রে তো স্যার মান উত্তরটা বেশি লেখা হতেই আছে, হবে। তাই না? এই সংজ্ঞার মধ্যেই তো জি স্যার। উত্তরটা লেখা আছে, ঘাত বলের সংজ্ঞার মধ্যে, যে আমার যে কোনো বলের মান সেটা বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু ক্রিয়াকাল একটা ব্যাপক ফ্যাক্টর আছে। কিন্তু ক্রিয়াকালটা অবশ্যই কি হতে হবে, অত্যন্ত কম হতে হবে। সুতরাং বলের মান বড় হয়ে হলেই যে সেটা ঘাত বল হবে তা না, বলের মানও বড় হতে হবে, অন্যদিকে ক্রিয়াকালটাও কম হতে হবে, ক্ষুদ্র হতে হবে। তাহলে এই জাতীয় বলকে আমরা কি বল বলবো, ঘাত বল বলবো। সুতরাং ঘাত বল, সমস্ত ঘাত বলই বল, কিন্তু সকল ঘাত বল সকল বল ঘাত বল হবে না, কেননা সকল বলের ক্ষেত্রে বলের মান যদি বেশিও হয় কিন্তু ক্রিয়াকাল যদি কম না হয়, তাহলে সেই বলগুলোকে অবশ্যই আমরা ঘাত বল বলবো না। তাহলে এই সংজ্ঞার মধ্যে উত্তরটা লুকায়িত আছে। এবারে পরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে ঘাত বলের সাথে রিলেটেড, সেটা হচ্ছে বলের ঘাত বা শুধু ঘাত বলা হয় কাকে বলে। সংজ্ঞাটা দেখো, এখানে লেখা আছে যে ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। কি বলা হচ্ছে, ঘাত বল ও এর ক্রিয়াকালের গুণফলকে কি বলা হচ্ছে, বলের ঘাত। তার মানে বলের ঘাতকে আমরা জে দিয়ে প্রকাশ করি, তাহলে জে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো, এফ ইন্টু ডিটি। তো এই এফটাকে কি বলা হচ্ছে, ঘাত বল বলা হচ্ছে। আর ডিটিটা আমি ক্যালকুলাসের ভাষায় লিখেছি এখানে।
এটা লেখার কারণটা হচ্ছে যে এই যে সময়টা ক্রিয়াকাল, এই ক্রিয়াকাল সময়টা কি অনেক বৃহৎ না অনেক ক্ষুদ্র বলো তো? অনেক ক্ষুদ্র অনেক সময়। ক্ষুদ্র স্যার, এই জন্য স্যার অনেক লিখছি। ক্ষুদ্র স্যার। অন্তরীকরণ। হ্যাঁ, এই জন্য আমরা ক্যালকুলাসের ভাষায় ওই যে ডিটি দিয়ে লিখেছি, মানে সময় স্যার, ক্ষুদ্র কালটা সময় বুঝাচ্ছে, হ্যাঁ ক্ষুদ্র সময় শূন্যের ইন্ডিকেট করার কাছাকাছি। জন্য আমরা এই ডিটি দিয়ে লিখেছি। টি কোনো টেন্ডস কোনো টু বই, জিরো। হ্যাঁ কোনো কোনো বইতে দেখবে ডেলটি দিয়েও লেখা আছে। তো ডেলটি তো যে কোনো সময় হতে পারে, কিন্তু আমাদের এই ক্ষেত্রে ক্রিয়াকালটা অনেক ক্ষুদ্র হয়। যেমন আমরা এই যে হাত দিয়ে যে আমরা প্রতিদিন ওই লাইট ফ্যান অন অফ করার জন্য যে হাত দিয়ে যে আঙ্গুল দিয়ে যে বল প্রয়োগ করা হয়, এই আঙ্গুল দিয়ে যে বল প্রয়োগ করো এটা কিন্তু বড় মানের একটা বল প্রযুক্ত হয়, 2 নিউটন 3 নিউটন বল প্রযুক্ত হয়। কিন্তু তোমার এই সুইচের সংস্পর্শে হাত, এই আঙ্গুলটা কতক্ষণ সময় থাকে বলো তো? সংস্পর্শের কালটা কি অনেক ক্ষুদ্র সময় না? অনেক ক্ষুদ্র সময়। তাহলে এই আঙ্গুল কর্তৃক সুইচের উপরে যে বলটা প্রযুক্ত হয় সেই বলটা কিন্তু আমরা কি বল বলবো? ঘাত বল বলবো। তো এখন এই যে ক্রিয়াকালটা, এই ক্রিয়াকালটা তো অনেক কম সময়, এই জন্য আমরা ক্যালকুলাসের ভাষা সেটাকে কি দিয়ে প্রকাশ করেছি? ডিটি দিয়ে প্রকাশ করেছি। তাহলে এই এফটাকে বলা হচ্ছে ঘাত বল আর এই ডিটিটাকে বলা হচ্ছে ক্রিয়াকাল। তাহলে এই যে ঘাত বল আর এই ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। আচ্ছা বলো তো, ভেক্টরের কনসেপ্ট থেকে বলবে, একটু দেখি মনে আছে কিনা তোমাদের। বলো তো বল কি রাশি, স্কেলার রাশি না ভেক্টর রাশি বলো তো? এই যে ঘাত বল এটি কি ভেক্টর রাশি? রাশি স্যার। ভেক্টর রাশি। আর স্যার ক্রিয়াকাল, ভেক্টর রাশি। হ্যাঁ ক্রিয়াকাল বা সময় এটা কি রাশি? স্কেলার এটা রাশি। হচ্ছে স্কেলার। স্যার স্কেলার রাশি স্যার। হ্যাঁ, তো বলো তো একটি ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করা হলে যে বলের ঘাত তৈরি হচ্ছে এটাকে আমরা কি এটাও রাশি? ভেক্টরে হবে স্যার। ভেক্টর ভেক্টর রাশি হবে স্যার। ভেক্টর রাশি হবে, কেননা আমরা জানি যে কোন একটা ভেক্টর রাশিকে একটি স্কেলার রাশি দ্বারা গুণ করলে অবশ্যই কি তৈরি হয়? একটি ভেক্টর রাশি তৈরি ভেক্টর হয়, ভেক্টর রাশি তৈরি হয়। যেটা আমরা ভেক্টরে জি স্যার। শিখে এসেছি। তাহলে অবশ্যই বলের ঘাত একটি ভেক্টর রাশি। আচ্ছা এবার এটার একক কি মাত্রা কি বের করতে পারবে নিজেরাই। এই যে বলের মাত্রা আর সময়ের মাত্রা কি করবে? গুণ করে দিবে। তো বলের মাত্রা কত? ml t ইনভার্স 2 আর সময়ের মাত্রা হচ্ছে t। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়? ml t ইনভার্স 1। তাহলে এটা হচ্ছে বলের ঘাতের ইনভার্স 1। হ্যাঁ, ওই যে টি ইনভার্স 2 আছে বলের মাত্রায় আর এই ডিটির জন্য জি একটা স্যার। টি আছে এখানে, তাহলে একটা টি কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা mlt ইনভার্স 1 পেয়ে যাব বলের ঘাতের মাত্রা। আর এককটা কি? নিউটন সেকেন্ড। হ্যাঁ, এই যে বলের একক নিউটন আর সময়ের একক সেকেন্ড। তাহলে বলের ঘাতের একক হচ্ছে নিউটন কি বলো? সেকেন্ড। সেকেন্ড। স্যার নিউটন সেকেন্ড। আর সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? ক্লিয়ার কথা বোঝা যাচ্ছে কিনা একটু বলো। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দুইটা সংজ্ঞা জি পড়লাম। স্যার। নিউটন সেকেন্ড। হ্যাঁ, গুরুত্বপূর্ণ সংজ্ঞা পড়লাম আমরা। একটা হচ্ছে ঘাত বলের সংজ্ঞা আর একটা হচ্ছে বলের ঘাত বা শুধু ঘাত কাকে বলে সেই সংজ্ঞাটা আমরা পড়লাম, এবং সাথে সাথে এইগুলোর উদাহরণ কি সেই বিষয়গুলো আমরা জেনে গেলাম, এবং অনুধাবনমূলক যে একটা প্রশ্ন এখান থেকে হতে পারে সেই সম্বন্ধে আমরা ধারণা এখান থেকে পেয়ে গেলাম। এবার আরেকটি ধারণা এখানে আছে, সেটা হচ্ছে দেখো বলের ঘাতের সাথে ভর বেগের সম্পর্ক। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই সম্পর্কটা ব্যবহার করে অনেক কিছু আজকে আমরা পড়বো। বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক, এটা 2 মার্কের প্রশ্ন হিসেবে আসে কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে। নেটের লাইন আনস্টেবল দেখা, শুনতে পাচ্ছ আমাকে? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। শুনতে পাচ্ছি। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, আমার এখানে কানেকশন আনস্টেবল লেখা দেখাচ্ছে। আচ্ছা, তো কি পড়বো আমরা? বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। ক্যালকুলাসের ভাষায় আমরা এই যে উপরে যে বাক্যটা আছে না, j ইকুয়াল টু f dt, সেটাকে আমরা এখানে ক্যালকুলাসের ভাষায় ইন্টিগ্রাল ফর্মে লিখেছি। বাম পাশে যেই থাকবে, যে একটা যেহেতু বলের ঘাত একটি ভেক্টর রাশি এই জন্য j এর উপরে আমরা ভেক্টর চিহ্ন দিয়েছি। আর ডান দিকে আমরা ইন্টিগ্রেশন করছি কেন? এই যে দেখো dt মানে কি? একটা সময় ব্যবধান না বলো তো? এই যে dt মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়, বাট তারও কিন্তু একটা সময় ব্যবধান আছে। তো এই জন্য ডি এর সাথে যেহেতু টি আছে এই জন্য পরিবর্তনশীল রাশি দেখো লিমিটের মানগুলো সময়ে বসানো হয়েছে। রাশিটা সময়। হ্যাঁ, ইনিশিয়াল সময় হচ্ছে টি ইনিশিয়াল আর ফাইনাল সময় হচ্ছে টি ফাইনাল। আর এফ ডিটি লেখা হয়েছে এখানে, ঠিক আছে? আচ্ছা, এবারে বলো তো এই এফ এর পরিবর্তে কি লেখা হয়েছে এখান থেকে বলো। দেখো এফ এর পরিবর্তে লিখেছি আমি ডিটি টি অফ পি। তার মানে কি? বল ভরবেগের পরিবর্তনে হারের সমান। বলো তো এটা কোন সূত্র বলো? এই বলের পরিবর্তে যে আমরা ডিডিটি অফ পি লিখলাম এটা কোন সূত্র থেকে লিখেছি বলো? স্যার নিউটনের দ্বিতীয় স্যার সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র। 2 নিউটনের নাম্বার। দ্বিতীয় সূত্র। হ্যাঁ, ভেরি গুড। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে লিখেছি যে বলের কোনো বস্তুর উপর কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক।
তো বলো তো ওই যে সমানুপাতিক চিহ্ন উঠানো হলে একটা কে ধ্রুবক নেওয়া হলে তার মানটা কত আসে? 1 কে এর আসে। মান হ্যাঁ, এই জন্য আমরা মান একবারে 1 লিখেছি। হ্যাঁ, এই জন্য আমরা একবারে লিখেছি এফ এর পরিবর্তে ভরবেগের পরিবর্তনে হারের সমান। তাহলে সেটা চলে আসবে। এবারে তাহলে এফ এর পরিবর্তে কিন্তু এটা এসছে ডিডিটি অফ পি, আর ডিডিটি কিন্তু আগে থেকে এখানে ছিল একটা, তাহলে এই ডিডিটি এখানে চলে এলো। এখন বলো তো এই ডিডিটি আর এই নিচের ডিডিটি কি কাটাকাটি হয়ে যাচ্ছে না বলো তো? জি স্যার, কাটাকাটি জি যাবে। স্যার আচ্ছা, তাহলে ডিডিটি কাটাকাটি হয়ে গেলে বাম পাশে যে লিমিট সময় ছিল, এই যে টি ইনিশিয়াল টি ফাইনাল, এখন কি লিমিট সময় থাকবে? সময় তো ভ্যানিশ হয়ে যাচ্ছে, না, কাটাকাটি হয়ে যাচ্ছে। পরিবর্তনশীল রাশি এবার তাহলে এখন ভরবেগ পরিবর্তনশীল হয়ে রাশি, যাবে। হ্যাঁ তাহলে এখন পরিবর্তনশীল রাশি কি? পি এই যে ডি এর সাথে ডানে কি আছে? পি আছে, পি ভরবেগ। আছে। জি স্যার, এখানে তাহলে পরিবর্তনশীল এই রাশি পি। লিমিটের মানগুলো এখন ভরবেগে কনভার্ট হয়ে যাবে। তার মানে লিমিটের মানগুলো কোন রাশিতে থাকবে সেটা নির্ভর করবে ওই ডি এর সাথে কোন পরিবর্তনশীল রাশিটি আছে তার উপরে নির্ভর করবে। তাহলে আমার এখানে ডি এর সাথে এখন ডিটি ডিটি কাটাকাটি হয়ে পি আছে এখন, সুতরাং লিমিটের মানগুলো ভরবেগে চলে আসবে। তো ইনিশিয়াল সময় যে ভরবেগ সেটা হচ্ছে পি ইনিশিয়াল, আর ফাইনাল সময় যে ভরবেগ সেটা হচ্ছে পি ফাইনাল। এবারে ইন্টিগ্রেশন ডিপি, তো ইন্টিগ্রেশন ডিপি মানে কত হয় বলো? সূত্র এটা, ইন্টিগ্রেশন ডিপি মানে কত? পি পি এ হবে। জি স্যার, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স। কি হবে স্যার? তাহলে ইন্টিগ্রেশন ডিপি মানে আমরা এখানে লিখবো পি লিখবো। এবারে তোমার লিমিটের মানটা অ্যাপ্লাই করো, তো মানটা অ্যাপ্লাই করলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে ফাইনাল ভরবেগ মাইনাস আদি ভরবেগ, দ্যাট ইজ ইকুয়াল টু ভরবেগের পরিবর্তন। তার মানে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি দেখো জে ইজ ইকুয়াল টু ডেল পি। তাহলে বলো বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক কি বলো, এখান থেকে বলো। বলের ঘাত তার ভরবেগের পরিবর্তনের সমান। একদম সমান স্যার, হ্যাঁ, দুইটাই ভরবেগের সমান। সমান বলা যাবে না, কিন্তু ভরবেগের ভরবেগ ভরবেগের পরিবর্তনের স্যার, পরিবর্তনের সমান। পরিবর্তনের সমান। পরিবর্তনের সমান এল স্যার। পি এর সমান। হ্যাঁ, পরিবর্তন না বললে কিন্তু হবে না আনসার। তাহলে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান, নট ভরবেগের সমান। ইট ইজ ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। ঠিক আছে, এটা এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হয় কিন্তু, যে বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? জে ইকুয়াল টু ডেল পি, জে গ্রেটার দ্যান ডেল পি, জে লেস দ্যান ডেল পি, কোনোটিই নয়। তার উত্তর কোনটা হবে? জে ইকুয়াল টু ডেল পি। তার মানে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। আর কোনো অপশনে কিন্তু এটাও থাকতে পারে, জে ইকুয়াল টু ডেল পি না দিয়ে জে ইকুয়াল টু যদি পি দেয়, তাহলে কি সেটা হবে বলো? জে ইকুয়াল টু যদি পি দেয় ওটা কিন্তু হবে না, পি মানে তো ভরবেগ, কিন্তু বলের ঘাত তো ভরবেগের সমান না, বলের ঘাত তো ভরবেগের পরিবর্তনের সমান। এই জন্য অবশ্যই জে ইকুয়াল টু ডেল পি। তাহলে এখানে নিচে একটা বাক্য তোমরা লিখে রাখো, যে অর্থাৎ বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। এই বাক্যটা একটু লিখে রাখো। আচ্ছা, এবারে এটা অঙ্ক করার জন্য আমরা এই সমীকরণটাকে আমরা দেখো নিচে আরেকটা সমীকরণ লিখেছি, দেখো জে ইকুয়াল টু পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। তো যে এর পরিবর্তে যেই থেকে যাচ্ছে, আর পি ফাইনালের পরিবর্তে কি লিখবো আমরা? শেষ ভরবেগ, ওই যে ভর আর বেগের গুণফল ভরবেগ। আর পি ইনিশিয়ালের জায়গায় কি লিখবো আমরা? আদি ভরবেগ। ভর আর বেগ ইনিশিয়াল যে বেগ থাকবে সেটা গুণ করে দিব। তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমরা কি করতে পারি? অঙ্ক করতে পারি। যেমন আমি যদি একটা অঙ্ক বলি মুখে মুখে, একটু তোমরা বই খুলে অঙ্কগুলো দেখবে, ইজি অঙ্ক, এই জন্য আমি এগুলো করাবো না। যে বলা হলো যে তোমার 2 কেজি ভরের একটি বস্তু এত বেগে গতিশীল হয়ে কোন একটি প্রতিবন্ধকে বাধা পেয়ে এত বেগে ফিরে এলো। আচ্ছা, এখন বলো তো বস্তুটার ভর বলা আছে, এই বস্তুটা কি বেগে গতিশীল হয়ে ধাক্কা লেগেছে সেই আদি বেগটা বলা আছে, ভি ইনিশিয়াল বলা আছে। এবারে ধাক্কার পরে কত বেগে গতিশীল হয়েছে সেই বেগের মানটা বলা আছে, ভি ফাইনালটা বলা আছে। তাহলে ক্যালকুলেশন করলে কি আমরা বলের ঘাত বের করতে পারবো না? জি স্যার, মান বসাইলেই হয়ে যাবে। দেখো, হ্যাঁ এই ছোটখাটো অঙ্কগুলো আমি করাবো না, একটু তোমাদের বলে দিচ্ছি, এগুলো একটু দেখবে। অনেক সময় এমসিকিউ পরীক্ষায় বা ভর্তি পরীক্ষাতে আসে, এগুলো ভর্তি পরীক্ষাতে আসে এগুলো থেকে প্রশ্ন। ঠিক আছে, এবং এমসিকিউ পরীক্ষাতেও আসতে পারে। স্যার এই প্রমাণটা কি স্যার ভেক্টর দিয়ে করা যাবে না স্যার? হ্যাঁ, ভেক্টর দিয়েই তো করেছি আমি, সব জায়গায় তো ভেক্টর চিহ্ন আমি দিয়েছি। মানে স্যার এই যে ইয়া ছাড়া, ওই যে আপনার ওই যে ক্যালকুলাস ছাড়া স্যার? হ্যাঁ, ক্যালকুলাস ছাড়াও করা যাবে, কিন্তু আমার পরামর্শ সবসময় ক্যালকুলাস ইউজ করে করার চেষ্টা করো। ক্যালকুলাস ছাড়াও করা যাবে, কিন্তু আমার পরামর্শ ক্যালকুলাসটা ব্যবহার করা শিখতে হবে তোমাদের। ক্যালকুলাস দিয়ে করো, হ্যাঁ এটা তো জটিল না, তো একেবারে সহজ তো। এটা কোথায় বুঝবনি বলো? এফ এর পরিবর্তে ভরবেগের পরিবর্তনে হার লেখা হলো, এবারে ডিটি ডিটি কাটাকাটি হয়ে গেল, এবার ইন্টিগ্রেশন করে লিমিটটা বসানো হলো। এটা তো একদম ইজি ক্যালকুলেশন। এটা 2 মার্কের জন্য পরীক্ষা আসে, অনুধাবনমূলক প্রশ্ন, যে বলের ঘাতের সাথে ভরবেগের সম্পর্ক ব্যাখ্যা করো, অথবা দেখাও যে বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান। তাহলে প্রথমে বলের ঘাতের সংজ্ঞাটা দিবে, এই সংজ্ঞাটা দিবে,
তারপরে এতটুকু প্রমাণ করলে হয়ে যাবে। দেখো তো ইজি না, একদম ইজি না, কঠিন না তো। শুনতে পাচ্ছ কি তোমরা আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা দু একটা অঙ্ক দেখো, হ্যাঁ একটু ছোটখাটো দু একটা অঙ্ক, এগুলো একটু দেখে নিবে তোমরা। আচ্ছা, এবারে দেখো তৃতীয় সূত্রে আরেকটি গুরুত্বপূর্ণ আমরা অনুধাবনমূলক প্রশ্ন হিসাবে এটা পরীক্ষা আসে অনেক সময়, যে বন্দুক হতে গুলি ছোড়া হলে গুলি সামনের দিকে যায় কিন্তু বন্দুক পিছনের দিকে ফিরে আসে, এটা কেন? তো এটা ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে ব্যাখ্যা দিতে পারো। যে তুমি যখন ট্রিগারের উপরে বল প্রয়োগ করো তখন এই গুলির উপরে একটা বল প্রযুক্ত হয়। তো এই গুলির উপরে বল প্রযুক্ত হলে গুলিটা বন্দুক থেকে বের হয়ে যাবে। তো গুলির উপরে যে বলটা তুমি প্রয়োগ করলে সেটা হচ্ছে অ্যাকশন ফোর্স, ক্রিয়া বল। তো আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সুতরাং গুলিটা যখন বন্দুক থেকে বের হয়ে যাবে তখন গুলি আবার বন্দুকের উপরে আরেকটা কি প্রয়োগ করবে? প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। এই যে রিঅ্যাকশন ফোর্স প্রয়োগ করবে। রিঅ্যাকশন ফোর্স। এই যে রিঅ্যাকশন ফোর্সটা প্রয়োগ হলো বন্দুকের উপরে, এই রিঅ্যাকশন ফোর্সের কারণে কি হয়? বন্দুক কিছুটা পিছনে সরে আসে। এটাই হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর। 2 মার্কের জন্য যদি আসে এইভাবে ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে ব্যাখ্যা দিবে। আরেকটা জিনিস দিয়ে ব্যাখ্যা দেওয়া যায়, ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি। সেটা কিভাবে? দেখো বন্দুকের ভরকে আমরা নামকরণ করলাম ক্যাপিটাল এম, বেগকে নামকরণ করলাম বন্দুকের বেগ ক্যাপিটাল ভি, আর গুলির ভরকে নামকরণ করলাম ছোট হাতের এম, আর গুলি যে বেগে বের হয়ে যাবে সেটাকে আমরা নামকরণ করলাম ছোট হাতের ভি। আচ্ছা বলো তো, ইনিশিয়ালি যখন তুমি ট্রিগার ছুড়ো নাই, ট্রিগারে বল প্রয়োগ করো নাই, তখন ইনিশিয়ালি বন্দুক এবং গুলি কি অবস্থায় আছে বলো? স্থির, বেগ শূন্য। অবস্থায়। স্থির স্যার। তাহলে ইনিশিয়ালি বন্দুক আর গুলি স্থির অবস্থায় আছে, তাহলে বলো তাদের আদি ভরবেগের সমষ্টি কত হবে বলো? বন্দুকের আদি শূন্য হবে, বন্দুকের আদি ভরবেগ আর গুলির আদি ভরবেগ কত হবে? 0 হবে, যেহেতু তারা স্থির, বেগ শূন্য। এই যে আমি বাম পাশে লিখে দিয়েছি দেখো, m ইন্টু 0 প্লাস ছোট হাতের m ইন্টু 0। তাহলে এটা হচ্ছে তাদের আদি ভরবেগের সমষ্টি। ইজ ইকুয়াল টু কি হবে? ফাইনাল ভরবেগ। ভরবেগের সংরক্ষণ সূত্র কি? সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগ সেম থাকবে। তাহলে যে সমান সমান দিয়ে সংঘর্ষের পরের ভরবেগটা লেখা হলো ট্রিগার ছোড়ার পরে। তাহলে ফাইনালি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে দেখো কি সমীকরণটা পেলাম বলো। এখানে ক্যাপিটাল ভিটা হচ্ছে বন্দুকের বেগ আর ছোট হাতের ভিটা হচ্ছে গুলির বেগ। তো দেখো তো এই দুটা বেগের পূর্বে এখানে কি একটা মাইনাস সাইন চলে এসছে না? এই যে এখানে একটা মাইনাস সাইন এসছে, এই মাইনাসের বিপরীত দিকে, গুলির বিপরীত দিকে বন্দুকের বেগ হবে স্যার। হ্যাঁ, এই মাইনাসটার তাৎপর্য হচ্ছে যে গুলির বেগ যেদিকে, পশ্চাৎ বেগ, হ্যাঁ ডিরেকশন যেদিকে থাকবে বন্দুকের বেগটা তার পশ্চাৎ দিকে থাকবে তথা বিপরীত দিকে থাকবে। এই জন্য তোমার বন্দুক হাতে গুলি ছোড়া হলে, যেহেতু তোমার এখানে দুইটা বেগ, একটা প্লাস আর একটা মাইনাস এসছে, এই জন্য তোমার গুলি যেদিকে যাবে বন্দুক তার পিছনের দিকে যাবে। এবং কত বেগে পিছনের দিকে যাবে সেটা এই সমীকরণ ব্যবহার করে যেটা অঙ্ক করে নিবে তোমরা। যেমন আমি যদি একটা অঙ্ক বলি যে 2 কেজি ভরে একটি বন্দুক হতে এত ভরের একটি বুলেট এত বেগে বের হয়ে গেল, বন্দুকের পশ্চাৎ বেগ কত? বের করা যাবে না? বন্দুকের ভর বলা আছে ক্যাপিটাল এম, গুলি কত বেগে বের হয়ে গেল সেটা হচ্ছে ছোট হাতের ভি, আর গুলির ভর কত ছোট হাতের এম সেটা বলা আছে। তাহলে এই সমীকরণ ব্যবহার করলে কার মান পেয়ে যাবে? বন্দুক কত বেগে পিছনের দিকে ফিরে যাবে সেটা পেয়ে যাবে। ইজি অঙ্ক। হ্যাঁ এগুলো ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ বলো স্যার। পশ্চাৎ বেগ যখন পশ্চাৎ শব্দটা যখন উল্লেখ করা থাকবে স্যার, তখন কি স্যার মাইনাস চিহ্নটা কি দিতে হবে? হ্যাঁ মাইনাস দিলে ভালো হয় আর কি, কিন্তু রেজাল্টে মাইনাস দিবে না। আসলে এই মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে? ডিরেকশন বোঝানো হচ্ছে। এই মাইনাস দ্বারা এই ছোট হাতের ভি এর ডিরেকশন যেদিকে হবে, এই ক্যাপিটাল ভি এর ডিরেকশন তার বিপরীত দিকে হবে। ঠিক আছে? বলতেছিলাম স্যার মাইনাসটা দিলে স্যার নাম্বার, না দিলে স্যার নাম্বার কাটবে? না নাম্বার কাটবে না। ওই মাইনাসটা দ্বারা আসলে স্যার আমরা লিখিত এটা ডাইরেক্ট এই সূত্র ইউজ করব নাকি উপর থেকে দেখিয়ে দেব যে m * 0 + m * 0? এটা সরাসরি সূত্র হিসেবে ইউজ করবে, অঙ্ক করার সময়। আর উপরেরটা দেখাইতে গেলে দেখাবে, তা দেখানোর প্রয়োজন নাই, নিচেরটা সরাসরি লিখলে এই সূত্র হিসেবে ইউজ করলেই হবে। আর উত্তরে অবশ্যই ভি যেটা পাবে, এই তুমি যদি মাইনাস সহ রেখে ক্যালকুলেশন করো তাহলে তো ভি লাস্টে তো একটা মাইনাস আসবে, তাই না? কিন্তু উত্তরে মাইনাসটা রাখবে না, কেননা উত্তরে লিখে দেব যে বন্দুকের বেগ এত, হ্যাঁ মাইনাস বাদ দিয়ে যেটা হবে। হ্যাঁ, কেননা তোমার বেগ তো ভেক্টর রাশি, তাই না? তো কোনো ভেক্টর রাশির মান কিন্তু কখনো নেগেটিভ হয় না। তাহলে এখানে নেগেটিভটা কি ইন্ডিকেট করছে? ডিরেকশন ইন্ডিকেট করছে। সুতরাং উত্তরে পরম মান নিয়ে নিবে, মডুলাস নিয়ে নিয়ে তার ক্যালকুলেশন করে যা হয় সেটা তোমরা দেখাবে।
তো এটারও দু একটা অঙ্ক একটু বাসায় দেখবে, আমি মুখে বললাম, তোমরা একটু বাসায় করে নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা দেখো গুরুত্বপূর্ণ আর একটা টপিক নিয়ে একটু আমরা আলোচনা করব। মহাশূন্য অভিযানে রকেটের গতি। তো রকেট তো খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। আমরা মহাকাশ গবেষণার ক্ষেত্রে বিভিন্ন দেশ বিভিন্ন সময় বিভিন্ন ভাবে রকেট উৎক্ষেপণ করছে। কোনো দেশ সফল হচ্ছে, কোনো দেশ সফল হচ্ছে না। যাই হোক, মানুষের এই মহাকাশ গবেষণার যে যাত্রাটা, এটা অবিরাম ও মানে চলছে। বাংলাদেশও পিছিয়ে নেই, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশের সক্ষমতা হয়তো নিজস্ব সক্ষমতাই হচ্ছে না, বাহিরের হেল্প নিয়ে হচ্ছে। তারপরে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তাই না? তোমরা কি বলো, বাংলাদেশ সম্বন্ধে তোমাদের আইডিয়া কি বলো? জি স্যার, আছে বঙ্গবন্ধু স্যার স্যাটেলাইট এগিয়ে যাচ্ছে। জি স্যার। আচ্ছা, যাই হোক, স্যার তাল বাংলাদেশ মিলানোর চেষ্টা করতেছে স্যার। স্যার বুদ্ধিজীবী গুলাকে স্যার বাইরে পাঠায় দেয়, বাংলাদেশ কিছু পারে না পরে আর। আচ্ছা, এগুলো বলার দরকার না, এগুলো বলা যাবে না। আচ্ছা, এখন তোমার এই মহাশূন্য যানে স্যার রকেটের বাংলাদেশে কি স্যার এই যে এই শিক্ষাটা আছে স্যার উচ্চ লেভেলে স্যার? কোনটা, কোন শিক্ষা? মহাকাশ বিদ্যা যেটা স্যার, অ্যাস্ট্রোনমি স্যার। আসলে বাংলাদেশে স্কোপ নাই এখন। ইন্টারেস্ট থাকলে, ভালো করতে চাইলে আসলে বাহিরে যেতে হবে। যাই হোক, এগুলো ক্লাসে বলা ঠিক না। বাংলাদেশের সম্ভাবনা আছে। এগুলো বাংলাদেশের ব্যবস্থা কি অবস্থা সেটা তো তোমরা নিজেরাই জানো, দেখতেছো। আচ্ছা, যাই হোক, ওইদিকে আমরা না গেলাম। এখন দেখো রকেট কিভাবে, রকেটের গতি ব্যাখ্যা করো যদি তোমাকে বলে, তাহলে কি করবে বলো? 2 মার্কের একটা প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন এসছে যে রকেটের গতি ব্যাখ্যা করো, তাহলে তুমি কি ব্যাখ্যা দিবে একটু বলো তো আমাকে। নিউটনের তৃতীয় সূত্র। তৃতীয় সূত্র অনুসারে মানে প্রথম কথা হচ্ছে যে এটা নিউটনের তৃতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করতে হবে। কি ব্যাখ্যা করতে হবে? রকেটের নিজস্ব তো একটা ভর আছে, এর সাথে সাথে এখানে জ্বালানি ব্যবহার করা হয়। তো জ্বালানি হিসাবে তরল হাইড্রোজেন এবং অক্সিজেন ইউজ করা হয়, তরল হাইড্রোজেন এবং অক্সিজেন। তো এই তরল হাইড্রোজেন এবং অক্সিজেনকে নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে এখানে প্রচন্ড চাপে এই তরলগুলোকে আবার গ্যাসে রূপান্তর করা হয়। এই গ্যাসটার উপরে প্রচন্ড বল প্রয়োগ করে সেটাকে ওই যে পিছনের দিকে যে দেখো, নিচের দিকে দেখো, যে ডটেড লাইন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি আমি, যে গ্যাসটা পিছন দিয়ে নির্গত হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তো কি বেগে নির্গত হয়ে যাচ্ছে সেটা আমি নামকরণ করেছি, ছোট হাতের ভি নামকরণ করা হয়েছে। ভি বেগে নির্গত হয়ে যাচ্ছে এই রকেটের থেকে যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে, সেই গ্যাসের বেগ। আচ্ছা, এখন বলো তো, এই যে রকেট থেকে যে গ্যাসটা বের করছো তুমি, তার উপরে একটা বল প্রয়োগ করে তাকে বের করে দিচ্ছ না? তাহলে এটা কি ফোর্স? অ্যাকশন ফোর্স। তাহলে আমরা জানি যে অ্যাকশন ফোর্সের বিপরীত দিকে আর একটা কি প্রযোজিত হবে? একটা রিঅ্যাকশন ফোর্স প্রযোজিত হবে। তাহলে প্রতিক্রিয়া বল স্যার। হ্যাঁ, ওই যে রিঅ্যাকশন ফোর্স, প্রতিক্রিয়া বল বাংলায়। তো এই যে রিঅ্যাকশন ফোর্সটা প্রয়োগ হচ্ছে, এই রিঅ্যাকশন ফোর্সের কারণে কি হচ্ছে? রকেটের উপরে একটা ধাক্কা প্রযোজিত হচ্ছে, যেটাকে আমরা অনেক সময় ধাক্কা বলি। এই রকেটের গতির ক্ষেত্রে, এইগুলোর ক্ষেত্রে অনেক উপরের দিকে ওই রিঅ্যাকশন ফোর্স যা, ধাক্কাও তাই। এবং ইন্টারেস্টিং বিষয় হলো, এই রকেটের উপরে যে ধাক্কাটা প্রযুক্ত হচ্ছে, বলতো এই ধাক্কা যে বলটা, এটা কি অনেক ক্ষুদ্র মানের বল নাকি বৃহৎ মানের বল বলো? যে বলটা বৃহৎ মানের স্যার, এটা তো বৃহৎ মানের, অনেক 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 বড় মানের বল প্রযুক্ত হয়। তাহলে এবং এটার যে ক্রিয়াকালটা, গ্যাস যে এখান থেকে বের হয়ে যাচ্ছে এই যে রকেটের পিছন দিয়ে, সেটা কি ধীরে ধীরে বের হয় নাকি তীব্র গতিতে বের হয়ে যায়? তীব্র গতিতে বের হয়ে যায়। তীব্র গতিতে স্যার রকেটের চেয়ে বেশি বেগে বের হয়, তাই না স্যার? হ্যাঁ, না, সেটা হতে পারে। তো এখন মূল জিনিসটা হলো তীব্র গতিতে বের হয়। তো এখন এই যে বেগে বের হয়ে যাচ্ছে, তাহলে তোমার এই যে ক্রিয়াকালটা, মানে রকেটের উপরে যে ধাক্কা প্রযুক্ত হচ্ছে গ্যাস বের হওয়ার কারণে, এই যে ক্রিয়াকালটা, এই ক্রিয়াকালটা কি বলতো খুব বৃহৎ সময় না অনেক ক্ষুদ্র সময় বলতো? স্যার অনেক ক্ষুদ্র সময় স্যার, অনেক ক্ষুদ্র সময়। তাহলে একদিকে দেখো, আমরা আরেকটা কনসেপ্ট নিয়ে আসার চেষ্টা করছি। একদিকে বলের মানটা অনেক ক্ষুদ্র, অন্যদিকে এটার উপরে যে বল প্রযুক্ত হচ্ছে সে বলের মানটা অনেক বড়। তাহলে বলতো এই ধাক্কাটাকে কি আমরা ঘাত বল বলতে পারি না? জি স্যার। দেখো সবাই ক্লিয়ার হয়েছে কিনা, এই ধাক্কাটাকে আমরা ঘাত বল বলতে পারি কিনা? ধাক্কা বা যে প্রতিক্রিয়া বলটা, জি স্যার, রকেটের উপর যে রিঅ্যাকশন ফোর্সটা থাকে এটাকে আমরা ঘাত বল বলতে পারি কিনা? কেননা আমরা বলতে পারছি কেননা ক্রিয়াকাল অনেক কম, এবং এটার উপরে যে ধাক্কা বা বলটা প্রযুক্ত হচ্ছে, এই যে এফটা, এই এফ এর মান তো অনেক বেশি। ফলে আমরা এই বলটাকে অবশ্যই আমরা কি বল বলবো? ঘাত বল বলবো।
তাহলে আমরা দেখো তো এই জায়গায় কি বাক্যটা লিখেছি, দেখো জে ইকুয়াল টু এফ ডিটি। এই যে উপরে একটা বাক্য লিখে দিয়েছি দেখো আমি, যে ডিটি সময় নির্গত গ্যাসের ভর ডিএম হলে নির্গত গ্যাসের ভর বলা হচ্ছে ডিএম। কত সময় ক্যালকুলাস আনার জন্য আমরা সূত্র ধরে নিচ্ছি, ডিটি সময় নির্গত গ্যাসের ভর ডিএম হলে, তাহলে দেখো আমরা এখানে কি লিখেছি, তাহলে এই ডিটি সময়ে যে ডিএম পরিমাণ গ্যাস নির্গত হলো তার উপরে এখান থেকে রকেটের উপরে একটা ধাক্কা প্রযুক্ত হবে, তাহলে সেই ধাক্কাটাকে কি বল বলছি আমরা, ঘাত বল বলছি। তাহলে কি আমরা লিখতে পারি না, এই বাক্যটা লিখতে পারি কিনা দেখো, জে ইকুয়াল টু এফ ডিটি, মানে বলের ঘাত জি স্যার। ইজ ইকুয়াল টু ঘাত বল ইনটু ক্রিয়াকাল, লিখতে পারি? জি স্যার, যাই। আচ্ছা, এবারে দেখো জি স্যার। জে এর পরিবর্তে বাম পাশে কি লিখেছি একটু আমাকে এটা ব্যাখ্যা করে বোঝাও। এখান থেকে রকেট থেকে যে গ্যাস নির্গত হচ্ছে, দেখো আমি একটু হেল্প করি তোমাদের। এই যে রকেট থেকে যে গ্যাস নির্গত হচ্ছে ভি বেগে, এটা হচ্ছে কনস্ট্যান্ট বেগে বের হয়ে যাচ্ছে। সাধারণত রকেট থেকে যে গ্যাসগুলো স্যার ভরের পরিবর্তনে এটা কনস্ট্যান্ট বেগে, বেগ কিন্তু এখানে বলতে বলো তো, হয়েছে স্যার। এখানে যে জ্বালানি ব্যবহারটা হচ্ছে, জ্বালানি ব্যবহারের হার কি সবসময় একই থাকবে না পরিবর্তন হবে? পরিবর্তন হবে। পরিবর্তন হবে স্যার। তোমার 1 সেকেন্ডে যে জ্বালানি ব্যবহার করছে, পরে 2 সেকেন্ডে আরো জ্বালানি বেশি ব্যবহৃত হবে, তার মানে জ্বালানি ব্যবহারের পরিমাণটা কিন্তু পরিবর্তন হবে। তাহলে এই যে এখন বলো তো ভরবেগের পরিবর্তন, ভরবেগ কাকে বলে? ভর আর বেগের গুণফল। আচ্ছা বলো তো, ভর যদি কনস্ট্যান্ট হয় তাহলে বেগ পরিবর্তন হলে কি হবে? ভরবেগের পরিবর্তন হবে। আচ্ছা, এবারে যদি তোমার ভর কনস্ট্যান্ট হয়, সরি বেগ কনস্ট্যান্ট হয়, ভরের যদি পরিবর্তন হয় তাহলে ভরবেগের পরিবর্তন হবে। জি স্যার। জি স্যার। তাহলে এখন আমি এখানে কি লিখেছি দেখো, জে এর পরিবর্তে কিন্তু আমি এই জিনিসটা লিখেছি দেখো, জে ইকুয়াল টু ডিএম ইনটু ভি। তো ডিএমটা তার মানে কি? বেগে ভরের পরিবর্তন। ভরের পরিবর্তনকে বেগ দিয়ে গুণ করলে কার পরিবর্তন পাওয়া যাবে? ভরবেগের পরিবর্তন। স্যার ভরবেগের পরিবর্তন। তাহলে যে তো ভরবেগের পরিবর্তনের সমান, তাই না? বলের ঘাত কার সমান? ভরবেগের পরিবর্তনের সমান। দেখো এই যে জে এর পরিবর্তে এটা লিখেছে ডিএম ইনটু ভি, এটা ক্লিয়ার হয়েছে কিনা? আর ডানেরটা যা আছে ওটাই লিখেছি আমি। এবারে এখান থেকে দেখো ফাইনালি কি বের হয়েছে দেখো, এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইনটু ভি। এই যে এফ, এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব বলো? রকেটের উপরে কি পরিমাণ ঘাত বল বা ধাক্কা বা প্রতিক্রিয়া বল প্রয়োগ হচ্ছে, সেই ধাক্কাটা আমরা এখান থেকে বের করতে পারি। এখন দেখো এখানে ব্র্যাকেটের মধ্যে যে ডিএম বাই ডিটি, এই ডিএম বাই ডিটির একটা আলাদা নাম আছে। ডিএম বাই ডিটি কে বলা হয় জ্বালানি ব্যবহারের হার। হার ডিএম বাই ডিটি কে কি বলা হচ্ছে? জ্বালানি ব্যবহারের হার। ওই যে ডিটি দিয়ে ভাগ করছে, এই জন্য এটাকে হার বলা হচ্ছে। প্রতি মুহূর্তে কত পরিমাণ জ্বালানি। হ্যাঁ, তাহলে ডিএম বাই ডিটি অর্থাৎ জ্বালানি ব্যবহারের হার যদি আমাদের হ্যাঁ, আর নির্গত গ্যাস কি বেগে বের হয়ে যাচ্ছে, এই মানগুলো যদি আমরা জানি তাহলে আমরা এখান থেকে কি ধাক্কা বের করতে পারবো, কি পরিমাণ বল সেটা বের করতে পারবো। আচ্ছা, এবার এই ধাক্কার কারণে রকেটের উপরে কি একটা ত্বরণ তৈরি হবে। তো সেখানে দেখো যে কোন মুহূর্তে রকেটের ভর এম হলে ওই মুহূর্তে রকেটের ত্বরণ হবে। দেখো কোন মুহূর্তের ভর কেন আনা হচ্ছে একটু বলো তো। এই যে কোন মুহূর্তে রকেটের ভর ক্যাপিটাল এম আমরা ধরে নিচ্ছি, কেন? কেননা জ্বালানিটা বের হয়ে গেলে ভর কমে যাবে স্যার। হ্যাঁ, রকেটের ভর কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, প্রতি সেকেন্ডে জ্বালানির উপর নির্ভর চেঞ্জ হবে। রকেটের ভর তো কনস্ট্যান্ট না, কেননা জ্বালানি সহ রকেট টোটাল একটা সিস্টেম। এই সিস্টেমটার ভর কোন মুহূর্তে আমরা ধরে নিলাম ক্যাপিটাল এম। এখন সময় যত অতিবাহিত হচ্ছে, জ্বালানি ব্যবহার হচ্ছে, ততই জ্বালানি ব্যবহৃত হচ্ছে, তাহলে এই সিস্টেমটার ভর কি কনস্ট্যান্ট আছে না পরিবর্তন হচ্ছে বলো? পরিবর্তন হবে স্যার, পরিবর্তিত হচ্ছে স্যার, পরিবর্তন হচ্ছে। এই জন্য আমরা যে কোনো মুহূর্তের ভর আমরা বিবেচনা করলে ওই মুহূর্তে ত্বরণটা কত হবে। তাহলে এখন বলো তো ফাইনালি আমরা এই যে এফ যেটা পেয়েছিলাম, এই যে এফ, এই এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এম এ। দেখো এই যে এফ এর পরিবর্তে আমরা এম এ লিখতে পারি, আর ডানে যা আছে সেটাই লেখা হলো। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে দেখো আমরা এখান থেকে এ পেয়ে যাই কিনা, ত্বরণটা পেয়ে যাচ্ছি কিনা। এই যে ক্যাপিটাল এমটা ডান পাশে এসে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল এমটাকে আমরা কি নামকরণ করেছি বলো? এই সিস্টেমটার ভর বা রকেটের ভর। যে রকেটের ভরের মধ্যে কিন্তু জ্বালানি সহ সবকিছু, যত যা কিছু আছে সবকিছু মিলে এই রকেটের ভর হচ্ছে ক্যাপিটাল এম। আর এই ডিএম বাই ডিটি কে বলা হচ্ছে জ্বালানি ব্যবহারের হার, আর এই ভিটাকে বলা হচ্ছে নির্গত গ্যাসের বেগ। তাহলে বলো তো রকেটের ত্বরণ আমরা কি ভাবে বৃদ্ধি করতে পারি? সমীকরণ থেকে বলো, রকেটের ত্বরণ আমরা বৃদ্ধি করতে পারি কি ভাবে? স্যার ভর কমিয়ে জ্বালানি বের হওয়ার হারটা, ভর কমিয়ে এবং জ্বালানি বের হওয়ার হার বাড়িয়ে।
সময় কমাতে হবে স্যার, মানে অনেক ভাবে দেখো মেইনলি হারটাই ভর বুঝাচ্ছি। কমিয়ে, হ্যাঁ ভর যত কম থাকবে, যতটা কম থাকবে রকেটের ত্বরণ তত বেশি হবে, যেহেতু ভরের ব্যস্তানুপাতিক। এটা একটা জি স্যার। কন্ডিশন। 2 নাম্বার হচ্ছে জ্বালানি ব্যবহারের হার, এই যে dm/dt, জ্বালানি ব্যবহারের হার যত বেশি হবে রকেটের উপরে প্রযুক্ত ধাক্কা তত কি হবে, বেশি হবে, ফলে ত্বরণ বেশি হবে। আর 3 নাম্বার আর একটা শর্ত হচ্ছে যে এই যে নির্গত গ্যাসের যে বেগ, বেগ নির্গত বাড়াতে হবে। গ্যাসের বেগ যত তোমার যত দ্রুত বের হবে, প্রতিক্রিয়া বলে মানটা তত বেশি হবে, ধাক্কা বেশি হবে, ত্বরণ তত কি হবে, বেশি হবে। তাহলে ত্বরণটাকে আমরা 3টা ভাবে এখান থেকে কি করতে পারি, বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, এমসিকিউ পরীক্ষা প্রশ্ন হয় কিন্তু। আচ্ছা, এখন আমরা এই যে এই সমীকরণ ব্যবহার করে আমরা ধাক্কা বের করব, এফ বের করব, আর এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব, ত্বরণ বের করব। কিন্তু এই দুইটা আলোচনায় কিন্তু আমরা একটা জিনিস কিন্তু ধরে নিই নাই। বলতো রকেট উৎক্ষেপণ করা হয় কি পৃথিবী থেকে না? তাহলে ওই রকেটের উপরে পৃথিবীর কি একটা মাধ্যাকর্ষণ বল আছে? কেননা পৃথিবী জি থেকে স্যার, যেহেতু তুমি অভিকর্ষ এটা ত্বরণের উৎক্ষেপণ মান। করছো, পৃথিবী থেকে যেহেতু উৎক্ষেপণ করা হচ্ছে, তাহলে তো পৃথিবী তাকে তো একটা বলে টেনে ধরবে, তাই না? যতক্ষণ পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে থাকবে। জির মান তাহলে স্যার। বিপরীত দিকে হ্যাঁ, ওই যে ওজন, যেটা পৃথিবী একটা বস্তুকে যে বলে টেনে ধরে সেটা কার সমান, তার ওজনের সমান। তাহলে আমরা যদি এই তোমার অভিকর্ষ বলটা বিবেচনা করি, আগের দুটো সমীকরণ কিন্তু আমরা অভিকর্ষ বল বিবেচনা করি নাই। এখন যদি আমরা অভিকর্ষ বল বিবেচনা করি, তাহলে এখন সমীকরণটা কি দাঁড়াবে একটু তোমরা খেয়াল করে দেখো। শুনতে পাচ্ছ আমাকে? স্যার ভাই আচ্ছা, নেটের লাইন একটু প্রবলেম দেখা যাচ্ছে। মাঝে মাঝে একটু হ্যাঁ, নেটের লাইন একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখন বলো অভিকর্ষ বল বিবেচনা করলে কি হবে বলো এখন। তাহলে এই যে আমরা আগে যে আমরা ধাক্কাটা পেয়েছিলাম, সেই ধাক্কা, ওজনটা বিয়োগ করতে হবে স্যার। রাইট, এই যে ধাক্কাটা আমরা আগে যে পেয়েছিলাম, এই ধাক্কা থেকে ওজনটা কি করতে হবে, মাইনাস করতে হবে। এই যে মাইনাস করতে হবে, এমজিটা মাইনাস করতে হবে, করলে আমরা এই সমীকরণ ব্যবহার করে আমরা কি বের করব, ধাক্কা বের করব। তাহলে এটা কখন, এই সমীকরণটা ব্যবহার করে কখন অঙ্ক করব আমরা, আমাকে একটু ক্লিয়ার করো। তখন অভিকর্ষ বল বিবেচনা করা হবে। হ্যাঁ, অভিকর্ষ বল বিবেচনা করে যদি বের করতে বলে এটা ইউজ করবে। ঠিক আছে, এবারে একইভাবে স্যার কিন্তু সকল ক্ষেত্রে তো অভিকর্ষ বল থাকবে স্যার, এটাই তো স্যার বাস্তবতা না স্যার? হ্যাঁ, এটাই বাস্তবতা। পৃথিবীতে যদি অবস্থান করে, তবে স্যার উপরে উঠতে থাকলে তো জি এর মান কমতে থাকে স্যার। হ্যাঁ, এটাই বাস্তবতা, কিন্তু আসলে এই রকেটগুলো এত দ্রুত উপরের দিকে গতিশীল থাকে যে এই পৃথিবী, তার উপরে পৃথিবীর আকর্ষণ বল খুব বেশি সময় থাকে না। এই জন্য তোমার এটা অনেক সময় এই ওজনটা অনেক সময় গ্রাহ্য করা হয় না। কিন্তু অঙ্কে যদি বলা থাকে তাহলে অবশ্যই এটা ধরেই করবে, আর যদি বলা না থাকে না ধরে করলেও হবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সেটা অঙ্কের ডাটা গুলো আবার দেখতে হবে যে অঙ্কের ডাটায় সবগুলো সাফিসিয়েন্ট ডাটা আছে কিনা। আমরা একটু পরে অঙ্ক করব। তো এখান থেকে দেখো তো আমরা ত্বরণ বের করতে পারি না, এই এফ এর পরিবর্তে আমরা কত লিখতে পারি, এম এ। যে কোনো মুহূর্তের ভর যদি এম হয়, তাহলে আমরা এফ এর পরিবর্তে কত লিখবো, এম এ লিখবো। তাহলে ফাইনালি দেখো আমরা এখান থেকে ত্বরণ পেয়ে যাচ্ছি। তাহলে এই ক্যাপিটাল এমটা ডানে এসে ভাগ হয়ে গেলে এই এম আর ওই এম কিন্তু কাটাকাটি হবে। তাহলে ফাইনালি এখানে শুধু জি থাকবে, বলো শুধু জি থাকবে। তাহলে আমার এই ক্ষেত্রে যে ত্বরণটা আমরা পেয়েছিলাম সেখান থেকে এই জিটা কি করতে হবে, মাইনাস করতে হবে যদি তুমি ত্বরণ বের করতে চাও। ঠিক আছে, তাহলে আমরা অভিকর্ষ বল বিবেচনা করলে এক ধরনের সমীকরণ পাচ্ছি, আর অভিকর্ষ বল বিবেচনা না করলে আর এক ধরনের আমরা সমীকরণ পাচ্ছি। এবারে দেখো আমরা এই সূত্রগুলো দিয়ে যদি আমরা দুই একটা অঙ্ক করতে চাই তাহলে কি অঙ্ক হতে পারে সেটা একটু দেখো। আর এই ক্ষেত্রে রকেটের ত্বরণ, এই যে 3টা পয়েন্ট এখানে লেখা আছে দেখো, এই যে সমীকরণ 4.11 থেকে রকেটের ভর কমালে ত্বরণ বৃদ্ধি পায়, যে কথাগুলো আমি বললাম এই 3টা পয়েন্ট এখানে লেখা আছে। এই 3টা পয়েন্ট একটু ভালোভাবে মনে রাখবে, এটা অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে অনেক সময় আসে, আবার অনেক সময় এমসিকিউ প্রশ্ন হতে পারে এইগুলো থেকে। ঠিক আছে, এগুলো একটু দেখবে ভালো করে। হ্যাঁ, এই 3টা পয়েন্ট। আচ্ছা, এখন দেখো অঙ্ক কত সহজ। দেখো অঙ্ক তোমরা নিজেরাই পারবে, আমার আর বলার প্রয়োজন নাই। তোমরা 1 নাম্বার যে অঙ্কটা এখানে লেখা আছে একটু পড়ো একজন। দেখো যে একটি রকেট প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, প্রতি সেকেন্ডে এত কেজি জ্বালানি, তাহলে এটা dm/dt বলা আছে। দেখো এই যে dm/dt ইকুয়াল টু বলা আছে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে। আচ্ছা, যদি প্রতি সেকেন্ডে বলা না থেকে যদি এটা থাকতো, ধরো 5 সেকেন্ডে এত কেজি জ্বালানি খরচ করে, তাহলে তোমরা কি লিখতে বলো? স্যার ভরকে 5 দ্বারা ভাগ করে হবে স্যার। তাহলে ভরকে 5 দ্বারা ভাগ করব, দিয়ে dm/dt বের করতে হবে। হ্যাঁ, তাহলে ভরকে 5 দ্বারা ভাগ করলে dm/dt পেয়ে যাব। ঠিক আছে, অথবা তোমরা dm সমান এটা লিখবে আর dt সমান 5 সেকেন্ড লিখবে, আলাদা ভাবে লিখলেও হবে।
আর গ্যাস কি বেগে নির্গত হয়ে যাচ্ছে সেটা ভি এর মান বলা আছে এত কিলোমিটার পার সেকেন্ড, তাহলে সেটা ক্যাপিটাল ছোট হাতের ভি বলা আছে নির্গত গ্যাসের বেগ। এখন দেখো এখানে চেয়েছে যে রকেটের উপরে কত বল ক্রিয়া করে, মানে ওই যে ধাক্কাটা চাচ্ছে, প্রতিক্রিয়া বলটা বা ঘাত বলটা চাচ্ছে এখানে। এখন এখানে একটা কন্ডিশন লিখে দিয়েছে দেখো, যে অভিকর্ষে বলের প্রভাব উপেক্ষা করা যেতে পারে। তার মানে কি আমরা ওই জিটা আর কাউন্ট করব না, ঠিক আছে, ওই জিটা আর কাউন্ট করব না। তো জি কাউন্ট না করলে আমরা ফাইনালি ধাক্কা কোন সমীকরণ দিয়ে বের করব? ওই যে প্রথম যে সমীকরণটা আমরা পেয়েছিলাম F = V dm/dt, ওই সমীকরণ দিয়ে বের করবো আমরা। তাহলে দেখো এই যে এই সমীকরণ ব্যবহার করলে আমরা কি পেয়ে যাচ্ছি, রকেটের উপরে ধাক্কা পেয়ে যাচ্ছি। আর অভিকর্ষ বল বিবেচনা করলে এখানে কি লাগবে বলো, রকেটের কি লাগবে? ভর লাগবে, টোটাল সিস্টেমটার ভর লাগবে। তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলছি? এই যে তোমার যদি অভিকর্ষ বল বিবেচনা করে করতে চাই, তাহলে এই যে -mg, ওরা অবশ্যই টোটাল ভরটাকে ছোট হাতের এম দিয়ে লিখেছে, আমি কিন্তু ক্যাপিটাল এম দিয়ে লিখেছি। আচ্ছা যাই হোক, তাহলে তোমার সেই ক্ষেত্রে রকেটের কি লাগবে? ভর লাগবে। সেই ভর যদি বলা না থাকে তাহলে তো আর এটা করা সম্ভব নয়, ঠিক আছে, ভর যেহেতু নাই। সুতরাং সেই ক্ষেত্রে অঙ্কের ডাটাগুলোই কিন্তু তোমাকে বলে দিবে যে কিভাবে অঙ্কটা করতে হবে। ওকে স্যার, রকেটের বেগ নির্ণয় করতে হবে? তোমার কথা পরিষ্কার আসে না, আবার একটু বলো। স্যার, রকেটের বেগ নির্ণয় করার সূত্র কোনটা স্যার? রকেটের বেগ মানে রকেট ওই যে মানে কি রকেটের ত্বরণ বের করছো, ত্বরণ বের করলে সেখান থেকে বেগ বের করা যাবে। স্যার উপরে ত্বরণ থেকে তো বেগ বলে দিতে পারি আমরা। ত্বরণ মানে কি? প্রতি সেকেন্ডে বেগ বৃদ্ধির হার। তুমি যে ওখান থেকে যে ত্বরণ পাবে